নিজেকে আগের মতো স্ট্রংলি দাঁড় করিয়ে চেহারা আগের মতো মলিন করে কর্কশ গলায় বলল, লজ্জা থাকার কথা মেয়ে হিসেবে কেন এসেছিস সেখানে? বলেছিলাম না আমার রুমে আসার মতো সাহস দেখাবি না। মার খাওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? 10 সেকেন্ড সময় দিলাম, রুম ছাড়। জাংকুক কথাটা বলেই তের সামনে থেকে ধীর পায়ে হেঁটে সামনের দিকে যেতে নেয়। তে সেই সুযোগটা জাংকুককে না দিয়ে জাংকুকের সামনে গিয়ে আচমকাই 2 পা একটু উপর করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। জাংকুক হতবিম্বল হয়। কয়েক সেকেন্ডের মাথায় নিজের অবস্থান বুঝে তের বাহু ধরে শক্ত হাতে সরিয়ে দিয়ে চাপা গলায় বলল, সাহস কি করে হয় তোর জিয়ন জাংকুকের সাথে অসভ্যতামি করার? পেট পিট দেখিয়ে কবে থেকে চলাফেরা শুরু করে দিয়েছিস? সত্যি করে বল তো, বাড়িতে কোনো ছেলে মানুষ আছে নাকি? আর এত রাতে পরপুরুষের রুমে আসতে রুচিতে বাঁধলো না? তার উপর জঘন্য ব্যবহার করছিস নাকি সহ্য হচ্ছিল না নিজেকে কন্ট্রোল করার? জাংকুকের প্রতিটা কথা তের শরীরে কাটার মতো বিদ্ধ হলো। এত জঘন্য শব্দ কিভাবে উনি করতে পারলেন? সঙ্গে সঙ্গে চোখে জল টলমল করতে লাগলো। কিন্তু এভাবে থেমে গেলে চলবে কি করে? উনি তো রাগ করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে কেন কথাগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছে? এত কষ্ট করে 4 ঘন্টা ধরে সেজেছি, ভেবেছিলাম রাগটা একটু তো কমে যাবে। তেকে এভাবে দেখে মিস্টার জিয়ন রাগ করে থাকতে পারবে নাকি? মোটেও পারবে না। তবে কেন আমার ধারণা ভুল প্রমাণিত করলেন? ছলছল চোখে জাংকুকের দিকে তাকিয়ে রইল তে। কি হলো বল? আর শোন, আগের কথা মাথা থেকে ফেলে দে, বুঝলি? যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিস সেদিন থেকে রুচি থেকে উঠে গিয়েছিস। সো নেক্সট টাইম যেন এসব করতে না দেখি। আর এসব ড্রেস কোথা থেকে নিয়েছিস? কিছু না পরলেই তো ভালো হতো। কথাটা বলেই জাংকুক তের উন্মুক্ত পেটে হাত বাড়িয়ে নাভির বরাবর বেরিটা একটানে ছিঁড়ে ফেলে। তে ব্যথায় শব্দ করে বলল, ও কি করছেন কি? না দেখার হলে দেখবেন না, এমন ছিঁড়ে ফেলার কি আছে? আওয়াজ একদম নিচে। নোংরা মানুষের আমার রুমে আসা নিষেধ। তা এখনো পালাসনি কেন আবার? রাস্তা একদম ক্লিয়ার, চলে যা। ট্রাস্ট মি, আর খুঁজবো না, ফাইনাল। শক্ত গলায় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে জাংকুক তের সামনে থেকে গিয়ে বিছানার পাশ থেকে শার্টটা নিয়ে দ্রুত পায়ে বারান্দায় চলে গেল। তে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে নিজেই মুছে নিয়ে বলল, যত যাই বলুন না কেন, আপনার রাগ কতক্ষণ থাকে আমিও দেখে নেব। কথাটা ভেবে তেও জাংকুকের পেছনে বারান্দায় গেল। জাংকুক চেয়ারে বসে সিগারেটটা মাত্র হাতে নিয়ে জ্বালানোর জন্য। প্রচন্ড রাগ হলে জাংকুক সিগারেট হাতে নেয়। তে এসে জাংকুকের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলল, বলেছি না এটা আমার পছন্দ না, বুঝেন না কথা? আশ্চর্য তো, আপনিও দেখছি কম বুঝেন সবকিছু। জাংকুক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, হাউ ডিয়ার ইউ, লিমিটের মধ্যে থাকতে, নয়তো আমাকে আগের রূপে ফিরাস না। তে জাংকুকের আরো কাছে আস্তে আস্তে বলল, আচ্ছা তাই, তাহলে তো আমাকে। কথাটা শেষ না করে চুপ হয়ে যায় নিজেই। একদম কাছে এসে জাংকুকের শার্টের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, সত্যিই কি চেঞ্জ হয়ে গিয়েছেন নাকি? কথাটা শেষ করার আগেই তেকে কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দিল জাংকুক। বলেছিলাম না একদম কাছে আসবি না? তোর কাছাকাছি থাকার জন্য তো অনেক মানুষ আছে, তাই না? যাদের কাছে হেল্প চাইতে পারিস থাকার জন্য, এখনো সেখানেই যেতে পারিস। ভালোভাবে বলছি, সামনে থেকে চলে যা। আমার সামনে যেন আর না দেখি কখনো। এই ভুল দ্বিতীয়বার হলে এবার মেরে একদম চাপা দিয়ে দিব। তে এখনো গালে ধরে আছে, না চাইতেও চোখের জল ফেলছে। এখনো দাঁড়িয়ে আছিস? তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি। বলেই তাচ্ছিল্যের হাসি হেসে তেকে পেছনে ফেলে জাংকুক চেয়ার ঘুরিয়ে বসে। তে নিজেকে সংযত করে আর কথা না বাড়িয়ে হাঁটা ধরে সামনের দিকে। যাওয়ার সময় সুগা আর মিঙ্গুকে ওই উন্মুক্ত শরীরটা দেখিয়ে যাস, ঠিক আছে? জাংকুকের কথাটা একদম গা জ্বালা শুরু করে দেয় তের। ভীষণভাবে ইগোতে প্রভাব ফেলে। আবারও উল্টো ঘুরে দ্রুত পায়ে ফিরে এসে একটু কুঁজো হয়ে জাংকুকের কলার 2 হাতে চেপে ধরে উপর নিচ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আপনার ব্যবহার কোনোদিনও চেঞ্জ হবে না, তাই না? কি করে এসব ধরনের কথা বলতে পারেন আপনি? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আপনাকে ভুল বুঝে চলে গিয়েছি, কিন্তু আপনিও তো আমাকে কখনো বলেননি আমাদের বিয়ে হয়েছে। আপনিও তো আমাকে স্পষ্টভাবে কিছুই বলেননি। জাংকুক বিদ্রুপ হেসে বলল, তোকে আবার বিয়ে? কে তোকে বললো যে আমি তোকে বিয়ে করেছি? ফালতু কথা কোথা থেকে শুনেছিস? আপনার কাজ তো শুধু আমাকে কনফিউজড করা, তাই না? শুনুন, আপনার পার্সোনাল ড্রয়ারের লক চেঞ্জ করতে ভুলে গিয়েছেন, বুঝলেন? ওখানে আমি কাগজ
কাগজপত্রগুলো দেখেছি, আমাদের বিয়ের পেপারগুলো ওখানেই আছে। বিয়েতে কাবিননামা হিসেবে আপনার সম্পূর্ণ সম্পত্তির সঙ্গে আপনার জীবনটাও দিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে লেখা আছে সেখানে। আমি সবটা দেখেছি, কিন্তু আমার থেকে বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কেন বলবেন প্লিজ? জাংকুক একটু অবাক হলো। এই মেয়ে তো একটু নয়, অনেকটাই কথা বলছে আজকাল। আমার পার্সোনাল জিনিসও দেখতে গিয়েছিস? সাহস দেখছি তোর বেরিয়ে চলেছে। পার্সোনাল জিনিসে তবে আমার নাম দিয়ে থাকবে কেন? এতই ঘৃণা আমার প্রতি, তবে কেন এখনো ড্রয়ারের লকটা দিয়ে সেট করা? জাংকুক এবার একটু শক্ত গলায় বলল, বেশি বলে ফেলছিস কিন্তু। আমি ভুলে গিয়েছি, তাই করা হয়নি। আপনি কোনো কিছু ভুলে যাওয়ার ব্যক্তি নন, সেটা আমার খুব ভালো করেই জানা আছে মিস্টার জিয়ন জাংকুক। তের মুখে নিজের নামটা এমন ভাবে নিতে দেখে কলিজাটা বিষাদ হয়ে গেল সঙ্গে সঙ্গে। মাথার তেজগুলো মনে হয় নাড়া দিয়ে উঠল। কলার ধরে রাখা তের হাতটা ধরে হ্যাচকা টানে তেকে নিজের উপর বসিয়ে শক্ত হাতে ধরে তের পিঠ জাংকুকের চিবুকে ঠেকায়। আবারও শুরু করে দিলেন। ছাড়ুন বলছি, লাগছে আমার। জাংকুক কিছু না বলে আরো চেপে ধরে। তের মনে হচ্ছে এই বুঝি তার হাত, বাহু, পিঠ, পেটের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আসল কথা তো হচ্ছে ইচ্ছে করেই তে চেয়েছে জাংকুক রাগ করুক, একটু শাস্তি দিক। নিশ্চয়ই উনি মেরে ফেলবেন না তার তেকে। শাস্তি দিয়ে রাগটা একটু কমিয়ে নিক। কিন্তু এখন তো মনে হচ্ছে এই বজ্জাত লোকটা সত্যিই চেপে ধরে মেরে ফেলবেন। ছাড়ুন না, শরীরে যা আছে সব ভেঙে যাচ্ছে। মরে গেলে আপনি কি নিয়ে থাকবেন বলুন? কথাটা যেন জাংকুকের কাছে আরো শতগুণ বিষাদময় লাগলো। তাই এবার তের দু হাত ধরে ক্রস করে ধরে তের বাগালে নিজের গাল লাগিয়ে কানের কাছে আস্তে গলায় চাপা সরে বলল, বলেছিলাম না কাছে আসবি না? অনেক জ্বালিয়েছিস, সেই প্রথম থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিস। যদি পারতাম ঠিক আমার মতো করেই তোকেও পুড়াতাম। ভালোভাবে বলছি, চলে যা, আর জ্বালা দিস না। বুঝতে পারছিস কি বলেছি? তে শরীরে ব্যথা পেলেও আপাতত তার চোখে জল আনার কোনো ইচ্ছে নেই। সেও দেখতে চায় কতক্ষণ পারে উনি এমন শাস্তি দিতে। ছাড়ুন বলছি, ব্যথা লাগছে আমার। লাগুক, তাতে আমার কি? শরীর তোর আর তুইও তো। এইটুকু বলতে তে জাংকুকের কথা কেড়ে নিয়ে হঠাৎ বলে ফেললো, তাতে কি হয়েছে? কিন্তু বুকে ব্যথা তো আপনারই হয়, তাই না? তের এমন কথায় জাংকুক একটু চুপসে যায়, কিন্তু পর মুহূর্তে আবারও বলে ওঠে, মুখের উপর কথা বলছিস দেখছি। তে কিছুই বলল না। জাংকুক এবার তের হাত দুটো ছেড়ে দিয়ে আওয়াজ করে বলল, গেট আউট। তে না উঠে কোলেই বসে রইল। বিরক্ত হয়ে জাংকুক তের হাত ধরে উঠিয়ে টানতে টানতে নিয়ে যায়। রুম থেকে বের করে দিয়ে বলল, একদম আসবি না দ্বিতীয়বার, বলেই দরজাটা আটকিয়ে দেয়। বারান্দায় এসে সিগারেটটা জ্বালিয়ে মুখে তুলে। হাত পা রাগে কাঁপছে তার। অধিক মাত্রায় রাগের কারণে পেটের সেলাইটাতেও ব্যথা অনুভব হচ্ছে। অবশ্য রাগের কারণটা আজ ভিন্ন। একটু শাস্তি দিতে গিয়ে হয়তো বেশি বলে ফেলেছে মেয়েটাকে, কিন্তু এতটা তো রাগ করতে চায়নি সে। একটু শাস্তি দিতে চেয়েছে শুধু। কেন জানি না তখন রাগটা পুরো শরীরে হঠাৎ করে চেপে বসেছিল। যখন মনে হলো তে এই অবস্থায় এতক্ষণ তার রুমের সামনে দাঁড়িয়েছিল, যদি তখনই খুলে দিত নিশ্চয়ই বাইরে থাকতে হতো না। বাড়িতে ছেলেরাও আছে, কারো দৃষ্টিতে পড়েনি তো আবার। কথাটা যখন থেকে মাথায় এসেছে তখন থেকে রাগটা একটু বেশি হয়েছে নিজের ভেতরে। তাই নিজের উপর ক্ষোভে সিগারেট হাতে নেয়। নয়তো জাংকুক সাধারণত সিগারেট খায় না, অতিমাত্রায় রাগটা না আসলে। টেবিলে সুন্দর একটা সময় উপভোগ করছেন নামজুন। চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। কি সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়েছে বিষয়টা। বউরা স্বামীদের পাশে বসেছে, তবে এখনো দুটো চেয়ার খালি পড়ে আছে। তের পরের দুটো চেয়ার। তে নামজুনের পাশে বসেছে অভ্যাসের মতো। আসলে মা বাবার চেয়েও মনে হয় নামজুনের প্রতি ভেতর থেকে আলাদাই অনুভূতি হয়ে গেছে তের। সবাই চুপচাপ ব্রেকফাস্ট করছে। মাঝেই নামজুন বলে উঠলেন, যে হোক তুমি তো জানো তে মামনি আর জাংকুকের ব্যাপারটা, তবুও আমি একবার জিজ্ঞেস করে নেই তোমাকে ভাবলাম। সবাই নামজুনের দিকে দৃষ্টি ফেলে আসলে কি বলতে চাচ্ছে শুনতে চাচ্ছে সবাই। হ্যাঁ বলো ভাইজান। জাংকুককে নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক বাজে ধারণা আছে আমি জানি, কিন্তু বিশ্বাস। এইটুকু বলতে যে হোক বলল, কি বলেন ভাই সাহেব? হ্যাঁ মানছি জাংকুক একটু অন্যরকম, কিন্তু আমাদের নিয়ে যা কিছু করেছে এগুলোও কিন্তু মিথ্যা নয়। আমাদের ধারণা অনেক আগেই পাল্টে গিয়েছে ভাইজান। তাহলে তো কোনো কথাই নেই। আমি যতটুকু বুঝেছি জাংকুক তে মামনিকে পছন্দ করে, তাই বিয়েটা করেছিল। নয়তো এত বছর বলে বলেও যে ছেলেকে বাড়িতে আনতে পারতাম না, তার হঠাৎই চেঞ্জ হয়ে যাওয়া, রোজ বাড়িতে আসা, আবার হঠাৎ করে বিয়ে করা, এগুলো কিন্তু মিছে মিছে নয়। যার কারণে ভেতরের পাথর গলেছে সামান্য। আমার মনে হয় তার মাধ্যমে আমার ছেলেটার পরিবর্তন হবে। আর নিশ্চয়ই তে মা তার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা জেনে গেছো
হয়ে বলল, আসলে ভাইজান, হ্যাঁ মানছি আমার মেয়ের জন্য জাংকুকের অবদান অনেক, কিন্তু জাংকুকের থেকেও তো মতামতটা স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। এর পেছনে অন্য কোনো কারণও তো থাকতে পারে, তাই না? কারণ বুঝেছি, তবে তোমাদের মনে সন্দেহ থাকাটাই স্বাভাবিক মনে করি, কারণ জাংকুকের মতো একজন কঠোর মনের মানুষ কখনো কারো ভালো করতে পারে না, এটা যে কেউ মনে করবে। কোনো মেয়ের জন্য তো চেঞ্জ হওয়ার মানেই নেই, তবু আমার মন বলছে। কথার মাঝেই তে কাশতে লাগলো। সুগা পাশ থেকে পানির গ্লাসটা তেকে দিতে গিয়েও থেমে যায়, কারণ সিঁড়িতে জাংকুক ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। এই বুঝি এসে টেবিলটা উল্টিয়ে দিবে, ভাঙচুর শুরু করবে। তারপর আর কি হতে পারে সুগার ধারণা নেই। জাংকুককে এভাবে দেখে সুগা একটু ভীত হয়ে পানিটা আস্তে করে জায়গায় রেখে দিয়ে জিমিনকে বলল, তেকে পানিটা দাও। জিমিন পানিটা তের সামনে এগিয়ে দিয়ে আস্তে করে বলল, তোর আবার। কথাটা শেষ করার আগে জাংকুককে দেখলো নামজনের ঠিক ডান পাশ কেটে আস্তে পায়ে হেঁটে আসছে। জিমিনের গলা আটকে যায়, মনে হচ্ছে দমটা আটকে যাবে, এখনই কিছু হতে চলেছে। নিশ্চিত ভাইয়া সবটা শুনেছে। তে এখনো জাংকুককে দেখেনি, কারণ জাংকুক ঠিক তের পেছনেই মনে হচ্ছে পাশের চেয়ারটায় বসবে। জিমিনকে এভাবে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখে তে বলল, কি হলো তোর, এভাবে তাকিয়ে আছিস? মনে হয় ভূত দেখেছিস? কথাটা শেষ করতেই জাংকুক তের পাশের চেয়ারটা টেনে বসলো। পাশে তাকাতেই তের বুকটা কেঁপে উঠলো। এই ছিল জিমিনের এমন রিয়াকশনের কারণ। নিজেকে যথেষ্ট ভীত হওয়া থেকে সংযত রাখলো তে, কিন্তু তবুও যেন হাত দুটো নিজে নিজে কাঁপছে। তে নামজনের দিকে একবার তাকালো। নামজন এতক্ষণ দেখছিল আসলে কি করে জাংকুক। এখন মনে হচ্ছে হয়তো সবার সাথে ব্রেকফাস্ট করবে। কখন আসলে? জাংকুক নামজনের কথার উত্তর না দিয়ে বলল, কিসের কথা বলছিলে এতক্ষণ? দেখো জাংকুক, ডিরেক্ট আনসার চাই। দেখো বাবা, আসলে তোমার ফার্স্ট। এমন ভাবে কথা বলছো কেন? কথা সম্পূর্ণ করতে দাও, তারপর তুমি বলো। জাংকুক ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই। নামজুন এবার একটু কঠোর গলায় বলল, তাহলে বসতে কি বলেছে তোমায়? কাজ আছে তাই। এখন বলো কি বলছিলে। দেখো জাংকুক, সবসময় নিজের মুডে থাকলে কখনো কিছু চেঞ্জ হবে না, একটু স্বাভাবিক হও। জাংকুক এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ডিরেক্ট বলো কি বলছিলে। এমন ভাবে বলছিস কেন? আসলে তোরা তের বিয়ে নিয়ে কথা বলছিল। বিয়ে তো করে নিয়েছিস, কিন্তু একটু নিয়ম কানুন তো আছে, তাই না? হয়তো বাবা সুন্দরভাবে বিয়েটা হবার কথা বলছে। সুগার কথায় জাংকুক বাঁকা হেসে চেয়ারে বসে বলল, কার সাথে বললি? এই মেয়েটার সাথে। কে করেছে? আমি। তোদেরকে দেখে আমার এক একটাকে জোকারদের লিস্টে ফেলতে ইচ্ছে হচ্ছে। দেখ জাংকুক, সব বিষয় নিয়ে হেয়ালি করা ঠিক না। জাংকুক এবার বাম হাতটা টেবিলের উপর রেখে তার আঙ্গুল দিয়ে হালকা শব্দে টেবিলে আওয়াজ করতে লাগলো। তোমার তামাশা বন্ধ করবে? জাংকুক হাত থামিয়ে বলল, আরো কিছু বলছিলে শুনলাম। আমি এই মেয়েটার জন্য চেঞ্জ হব। এসব কি বাবা, আমায় বলবে? আমাকে দেখে কি কোনো মেয়ের আশিক বা অ্যাসিস্ট্যান্ট মনে হয়? যেভাবে যেতে বললে যাব। আর এই মেয়েটার সাথে কেন তোমরা আমায় জড়াচ্ছ? হোয়াই? এসব বলতে লজ্জা করে না তোমার? তোমার সাথে ওর বিয়ে হয়েছে, এটা মিথ্যে। ইয়েস, আমি কেন এটাকে বিয়ে করব? কোন দিক দিয়ে পারফেক্ট মনে হয় আমার সাথে? বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিলারদের সাথে চলাফেরা করেছে, হাজারটা ছেলেদের সাথে ঘুরে বেরিয়েছে, এমন একটা আমার বউ। কিভাবে ভাবলে? সত্যি বলছো তো? অবভিয়াসলি, কোনো সন্দেহ আছে? স্পষ্টভাবে বলে দিলাম, আর যেন ফালতু কথা আমার শুনতে না হয়। ওকে, তুমি যেতে পারো। জাংকুক আর এক সেকেন্ডও নষ্ট না করে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো। তের চোখে জল নেই, তবে ব্যথার ছাপ স্পষ্ট। হয়তো কারো সামনে কাঁদতে চাচ্ছে না। জাংকুক গেট অবধি যাওয়ার পর এমন একটা কথা শুনতে পারবে এটা মোটেও ভাবেনি সে। নামজুন জাংকুকের উঠে যাওয়ার সাথে সাথেই বলল, আমার হাতে ভালো ছেলে আছে যে হোক। মামুনি যখন ফিরে এসেছে, আমি চাই আমার মামুনির যেন এমন সময়ে পার করতে না হয়। তাছাড়া দ্বিতীয়বার কোনো ডিপ্রেশন হতে না হয়। তোমরা বললে আজই পাত্রপক্ষ আসবে। আমিও তাহলে সেটাই ভালো মনে করছি ভাইজান। জাংকুক যেমন ভাবে বের হয়েছিল ঠিক তেমন ভাবেই ভেতরে চলে আসলো। আবার তোমার আবার কি হলো? কাজ নেই? এই তো বলেছিলে সময় নেই। জাংকুক সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল। জিয়ন জাংকুক কারো কোনো কথার আনসার দেয় না। ভাইয়া কি সত্যি বলছে তে? তবে সেদিন কিসের কাগজপত্র ছিল সেগুলো? একটু একা থাকতে দিবি?
জিমিন বুঝলো তের মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুম ছাড়লো। জিমিন যেতেই তের এতক্ষণের জমিয়ে রাখা অশ্রু গড়গড় করে পড়তে লাগলো। আমি তো স্পষ্ট দেখলাম ওনার সাথে আমার ম্যারেজ সার্টিফিকেট, তাহলে মিথ্যে কেন বললেন আপনি? এমন করছেন কেন? বিকেল বেলার আকাশ বরাবরের মতো রোদহীন আলোকিত, কিন্তু আকাশটা পরিষ্কার নয়। বাতাসে গাছপালাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ঝুম শব্দ হচ্ছে। এখনই বোধহয় বৃষ্টি নামবে। তে জিমিন জিসু একটু আগেই এসেছে সময়টা উপভোগ করতে, কিন্তু তের মুড অফ দেখে তারাও আপাতত চুপচাপ শরীরে স্নিগ্ধ হাওয়া অনুভব নিচ্ছে। তে অন্যমনস্ক হয়ে কিছু ভেবে চলেছে। ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হতেই জিসু বলল, জিমিন চলে যায় ছাদ থেকে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ ঠিক বলেছিস, এই সময়ে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না, অসুস্থ হয়ে যাব। তে চল। তে ভাবনা থেকে ফিরে এসে বলল, আমি ভিজবো, তোরা যা। কি বলছিস তে? জ্বর আসবে, ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। জিমিন কিছু বলতে যায়, কিন্তু আকাশ যেন তার এখন সীমানা ছাড়িয়ে প্রবল বৃষ্টির ধারা ভেঙে দিয়েছে। জিসু 1 মিনিটও না দাঁড়িয়ে জিমিনের হাত ধরে একটু দৌড়ে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে বলল, ও থাক, একটু মন ফ্রেশ করুক, ঠিক হয়ে যাবে। কিন্তু তে তো অসুস্থ হয়ে পড়বে। সামান্যতে কিছু হবে না, তাছাড়া বৃষ্টিতে ভিজলে মনটাও ভালো থাকে। জিমিন কথা বাড়ালো না, তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে জিমিন জিসু পেছনে তাকায়। জাংকুককে দেখে একবার ঢোক গিলে। জাংকুক কিছু না বলে পাশ কেটে সামনে আসে। জিমিন জিসু সেখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায়, দ্রুত পায়ে জায়গা ছাড়ে। নিশ্চয়ই জাংকুকের সামনে তারা এভাবে কলা গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, আর এদের ঝগড়া কিংবা প্রেম দেখবে না। তে এখনো জাংকুককে দেখেনি, পরনে আজ সাদা রাউন্ড জামাটাই ছিল। বৃষ্টিতে ভেজার কারণে জামাটা শরীরে লেপ্টে আছে। জাংকুক ফোনেই ফলো করে যাচ্ছে সারাদিন এই মেয়েকে। আজ অফিসে তো যাওয়া হয়নি, ইউনোকে বলেছে সবটা সামলে নিতে। সারাদিন রুমে বসে বসে ফোনে এই মেয়েকেই দেখেছে, কি কি পাগলামো করতে পারে। জাংকুক এখানে আসতো না, বাধ্য হয়ে আসতে হয়েছে এক প্রকার। বৃষ্টিতে ভিজলে যে এই মেয়ের জ্বর উঠবে এই মেয়ে কি জানে না? তাহলে কেন এখনো ফিরলো না? 2 দিনেই এত শোক পালন করছে, আর আমাকে যে 3টা বছর করিয়েছে এই মেয়ে, এটার হিসেব করেছে? তখন তো এসব কিছুই ভাবেনি এই মেয়ে, নিজের মতোই চলেছে, যা ইচ্ছে করেছে। কখনো একটু মনে করেছে? করেনি তো, তবে সে কেন চেষ্টা করেও পারছে না? জাংকুক গম্ভীর কণ্ঠে বলল, ওখান থেকে আসবি নাকি মার খাবি? জাংকুকের গলা শুনে তে ভয়ে কেঁপে উঠে ঘুরে তাকায়। বৃষ্টির পানিতে চুলগুলো থেকে পানি টপকে পড়ছে। তেকে এতটা স্পষ্ট ও অবলোকন দেখা যাচ্ছে যে অবলোকন করা যাচ্ছে না দূর থেকে। জাংকুক একটু চেঁচিয়ে রুঠো গলায় বলল, মার খাওয়ার ইচ্ছে হয়েছে আবার তোর? ভালো চাইলে এক্ষুনি চলে আস। তে কিছু বলল না, তবে একটু ভয় পেল মনে হয়। কি বললাম শুনিসনি? 5 সেকেন্ডের মধ্যে ওখান থেকে আসবি, নয়তো আমাকে যদি ওখানে যেতে হয় তবে কি হবে ভাবতে পারছিস না তে? তবুও কথা বলল না, শুধু চোখ দুটো একটু কিঞ্চিত ছোট করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তের হেলদোল না পেয়ে জাংকুকের যে রাগ উঠেছে সেটা স্পষ্ট বোঝা না গেলেও কপালের ফুলে ওঠা নীলচে আকারের রগগুলো জানান দিচ্ছে এই মেয়ে কখনো তার বাধ্য হবে না, কখনো না। কথার মূল্যই দিতে জানে না এই মেয়ে। শুধু শরীর খারাপ করুক একটু, তারপর ওটাকে এমন হাল বানাবো কখনো ভুলবে না। ভালোভাবে বললে তো শুনবে না এই মেয়ে। কথাগুলো ভেবেই জাংকুক আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে তের কাছে যেতে লাগলো। তে এখনো এইভাবেই দাঁড়িয়ে আছে, তবে নিজের ভেতরে এক আকাশ সমান অভিযোগের পাহাড় বানিয়েছে। মুখের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। জাংকুক তের সামনে দাঁড়িয়ে ডান হাতটা খিচে ধরে চাপা স্বরে বলল, কথা বুঝিস না কি বলি? শরীর যদি আর একটু কিছু হয় তবে এই শরীর যেটুকু থাকবে ওটাকে নিঃশেষ করে দেবো, বুঝলি? কথাটা শেষ করে জাংকুক তেকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তে জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। জাংকুক জিভ দিয়ে ডান গাল ঠেসে ধরে তাচ্ছিল্যের হাসি হেসে তের দিকে তাকিয়ে বলল, সোজা কথায় মাথায় ঢোকে না তাই না? 2টো থাপ্পড় গালে পড়লেই ঠিক হয়ে যাবে। কথাটা বলে তের হাত ছেড়ে থাপ্পড় বসাতে চায়, কিন্তু হাত উপরে ওঠাতেই ভেতরটা ছ্যাদ করে ওঠে, কলিজাটা কেঁপে ওঠে। তের চোখের জলের সাথে বৃষ্টি মিক্সড হয়ে যাওয়ার বিষয়টা লক্ষ্য করে।
চোখ দুটো একটু লাল হয়ে আছে। চেহারায় আক্রমণাত্মক বেপরোয়া আক্ষেপের ছাপ জমে জাঙ্কুকের। কিন্তু এই দুদিনে তো এভাবে কাঁদতে দেখেও এতটা মায়া হয়নি। তবে আজ হঠাৎ কেন হৃৎপিণ্ডটা জ্বলছে, মনে হচ্ছে খসে পড়ছে ভেতরের সবটা। সঙ্গে সঙ্গে হাত নামিয়ে তের দু বাহুতে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, হেই, কি হয়েছে তোর? তে জাঙ্কুকের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি ঠোঁট উল্টে কেঁদে ফেলবে এক্ষুনি, যেটা তাপমাত্রা জাঙ্কুকের সহ্য হবার নয় এখন। সেটা জাঙ্কুক ভালোভাবেই বুঝতে পারছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দু হাতে তেকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুকের এক হাত মাথায়, অন্য হাত পিঠ জড়িয়ে আছে তেকে। জাঙ্কুকের বুক কাঁপছে। এমন কেন হচ্ছে তার জানা নেই। তবে এই মুহূর্তে তেকে এভাবে একদম সহ্য করতে পারছে না, এটুকুই জানে শুধু। কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? তেও সঙ্গে সঙ্গে দু হাতে জাঙ্কুকের পিঠ জড়িয়ে ধরে শক্ত করে। ভেতরের সবটা কষ্ট উগলে ফেলে এবার আওয়াজ করেই ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। জাঙ্কুকের কোথাও একটা ভীষণ ব্যথার ছাপ অনুভব করলো। এভাবে কাঁদছিস কেন? আমাকে কি এভাবেই পুড়িয়ে জ্বালিয়ে একদম ছিন্ন করে ফেলতে চাচ্ছিস নাকি? আজব তো। তের মুখে তবুও কথা নেই, শুধু কান্নার আওয়াজ। জাঙ্কুক এবার ধমকিয়ে বলল, থামি নাকি ছাদ থেকে ফেলে দেবো সেটা বল। আর একবার আওয়াজ পাই শুধু, এখান থেকেই একদম ছুঁড়ে মারবো নিচে। চিনিস আমাকে? তের তবুও কোনো কথা নেই মুখে, বরং এই কথা বলার পর আরো শক্ত করে জাঙ্কুকের পিঠ জড়িয়ে ধরে। জাঙ্কুকের এবার রাগ হচ্ছে, এই মেয়ে কেন তাকে বুঝছে না। তার ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। আজ এত মায়া হচ্ছে কেন এই নেকা মেয়েটার ওপর? জাঙ্কুক এবার বুক থেকে সরিয়ে সামনে আনে। তে এখনো হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে নিচের দিকে তাকিয়ে। জাঙ্কুক এবার একটু জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করলে কি করবো তুই? এইটুকু বলতেই ছাদের দরজার কাছ থেকে আওয়াজ আসলো, হয়তো কেউ আসছে উপরে। জাঙ্কুক সেদিকে এক পলক তাকিয়ে আচমকাই তের ডান হাতটা ধরে চট করে নিজের পেছনে নিয়ে আসলো। তে ঠিক বুঝলো না, তবে সামনে আসতে চাইলো, কিন্তু জাঙ্কুকের দু হাতের পেছনে তেকে শক্ত করে ধরে আছে, যার কারণে তে আসতেও পারছে না। তুই এখানে কি করছিস? আমি সত্যি দেখছি তো জাঙ্কুক। জীবন জাঙ্কুকেরও আজকাল বৃষ্টি পছন্দ। সুগা দরজার সামনে দাঁড়িয়ে জাঙ্কুককে এমন ভাবে দেখেই মজা করে প্রশ্ন তুলল। জাঙ্কুক শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে। শরীরের কালো শার্ট ভিজে, পুরো বডি স্পষ্ট। শার্টের ওপরের বোতামটা খোলা, বেশ আকর্ষণীয় লাগছে। এমন ভাবে কখনো জাঙ্কুককে দেখেনি সুগা। জাঙ্কুকের শরীরের পেছনে পাতলা শুকনো স্লিম শরীরের তেকে দেখার কোনো চান্স নেই। তবে অল্প স্বল্প হাতের কিছু অংশ আর নিচ থেকে একটু সালোয়ারটা দৃশ্যমান। ভাই আমার প্রচন্ড হট, সেটা আজ চোখে পড়লো। কিন্তু তোর পেছনে কে? যেটা করতে এসেছিস সেটা করে ফার্স্ট জায়গা ছাড়। সুগা একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে মুচকি হেসে বলল, ও ভাই আমার রোম্যান্স করছে বৃষ্টিতে ভিজে, সেটা বললেই হয়। কিন্তু তুই এত রোমান্টিক কবে থেকে হলি রে, সেটা বলবি? জাঙ্কুকের মোটেও পছন্দ হচ্ছে না কেউ তাকে নিয়ে তার অভ্যাস নিয়ে কথা তুলেছে, কিন্তু বইয়ের জন্য এটুকু সহ্য করাই যায়, তাই চুপ থাকলো। তোকে বললাম জায়গা ছাড়তে। ভাই আমার লজ্জা পাচ্ছে নাকি? আমি তো জানতাম মেয়েরা লজ্জা পায়, এখন তো দেখছি। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, একদম রাগানোর চেষ্টা করবি না। সুগা দু হাতে সামনে এনে ইশারা করে স্থির থাকতে বুঝিয়ে বলল, ওকে ওকে আমি বুঝেছি। আসলে জিমিনকে তখন আসতে দেখছিলাম ছাদে, আর ফিরতে দেখি নাই, তাই এসেছিলাম। অন্য কারো বউ নিয়ে এটুকু বলতেই সুগা বলল, সব সময় বেশি না বললে হয় না? আমি বুঝে গেছি, ওরা নিচেই আছে, আমি যাচ্ছি। কথাটা বলে সুগা নিচে নামতে নামতে এবার শব্দ করেই হাসতে হাসতে একটু জোরে বলতে লাগলো, ভাই চালিয়ে যা, তোর ছেলেকে আমার মেয়ের জন্য বরাদ্দ করে রাখলাম, শুনেছিস? সো ফার্স্ট। জাঙ্কুক কপাল কুঁচকায়। এদের সময় অসময় নেই কিছু, কথাটা ফিসফিস করে বলেই তেকে ছেড়ে দেয়। তে ছাড়া পেয়েই জাঙ্কুকের শক্ত হাতের স্পর্শ জায়গাগুলোতে ঘষতে লাগলো। জাঙ্কুক তের দিকে ফিরে বলল, ব্যথা পেয়েছো? তে চুপচাপ দেখে দেখে হালকা ভাবে স্লাইড করে যাচ্ছে। জাঙ্কুক আকস্মিক তেকে দু হাত তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। তের কাছে বিষয়টা ধোঁয়াশার মতো লাগলো, কিছুই বুঝলো না। না চাইতেও জাঙ্কুকের গলা পেঁচিয়ে ধরে দু হাতে। সেকেন্ড কয়েক পর নিজের অবস্থান বুঝে নামার জন্য ছটফট করে বলে, নামিয়ে দিন আমায়। কি করছেন?
জাঙ্কুক বিরক্ত হয়ে কপাল কুঁচকে তের দিকে তাকাতেই তে একদম শান্ত হয়ে রইল। লাস্ট সিঁড়ি অবধি পৌঁছে চারদিকে একবার চোখ বুলিয়ে আবার হাঁটা ধরলো। তেকে নিজের রুমে নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে নামিয়ে দিয়ে বলল, আমি ড্রেস এনে দিচ্ছি, ওয়েট। তারপর কাবার থেকে এক সেট জামা নিয়ে তের সামনে ধরে। জিমিন ফ্রেশ হয়ে মাত্র রুমে এসে খাটে বসে ভেজা চেহারা মুছতে লাগলো। আচ্ছা, তে উপর থেকে এসেছে, ভাইয়া উপরে কেন গিয়েছিল? তেকে আবার কিছু নিয়ে মারবে না তো? একবার দেখে আসি গিয়ে। পেছনে দরজায় আওয়াজ পেয়ে তাকায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে এখানে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে এক কদম পিছিয়ে বলল, কখন আসলেন আপনি? সুগা দরজাটা আটকিয়ে জিমিনের দিকে আসতে আসতে বলল, ওয়াশরুমে কত ঘন্টা সময় খরচ করেছিস বলবি? তাহলে আর এতক্ষণ ওয়েট করতে হবে না। হোয়াট? কিসব বলছেন? সুগা জিমিনের কাছে এসে হাত থেকে ওড়নাটা নিয়ে বলল, কানে সমস্যা আছে নাকি তোর? সুগার হঠাৎ আগমনে জিমিন ওড়নাটা গায়ে জড়াতেই ভুলে গিয়েছিল। স্মরণে আসতেই দুই হাত ক্রস করে সুগাকে পেছনে ফেলে ঘুরে যায়। কি করছেন? ওড়নাটা দিন। দরজা খুলেই ওড়না না জড়িয়েই কাজ করিস, মাথায় কি কিছু আছে নাকি? নেই। সব সময় তো এমনই চলি, কিন্তু আপনি আজ এমন ভাবে এসে পড়বেন আমি কি জানতাম নাকি? আমি কি আমার কথা বলেছি? যে কেউই তো আসতে পারতো, তাই না? মেয়েদের রুমে আসার আগে সবাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে, কিন্তু আপনি হয়তো ভুলেই গিয়েছেন। তাই তুই কি বলতে চাচ্ছিস যে তোর রুমে আসতে হলে আমার অনুমতি নিতে হবে? লাইক সিরিয়াসলি, হাজবেন্ড তার ওয়াইফকে দেখার হলেও পারমিশন লাগবে? শেষের কথাটার জন্য জিমিন মোটেও প্রস্তুত ছিল না। উনি আবার কবে থেকে ওয়াইফ ভাবতে শুরু করেছেন। সুগা পেছন থেকেই ওড়নাটা জিমিনের গলায় ঝুলিয়ে দিয়ে হঠাৎই জিমিনের দু কাঁধে হাত রেখে আস্তে করে আয়নার দিকে ঘুরিয়ে সেখানেই চোখ রেখে জিমিনের চঞ্চলতা জড়ানো মুখখানায় তাকিয়ে মৃদু হাসলো। জিমিন উপরের দিকে তাকাতেই আয়নাতে সুগার সাথে চোখাচোখি হলো। চার দৃষ্টি একত্র হতেই জিমিন সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। সুগা আবারও হাসলো। জিমিনের শরীরে হালকা কম্পন সৃষ্টি হয়, কি করবে বুঝতে পারছে না। সুগা এবার কাঁধ থেকে হাত ছড়িয়ে বলল, হয়েছে, এখন এদিকে তাকা। জিমিন এবার সামনেই ফিরছে না, কেন যেন আজ খুব লজ্জাবতী নামক জিনিসটা নিজের পাশে বসাতে চাচ্ছে, কিন্তু হঠাৎ করে এত লজ্জা কেন হচ্ছে তার সেটা জানা নেই। তবে এই মুহূর্তে সুগার দিকে তাকাতে পারবে না, শুধু এটাই জানে। সুগা জিমিনের অবস্থা বুঝে ইচ্ছে করেই আরেকটু লজ্জা ফেলতে বলল, শুনেছি বউদের লজ্জা ভাঙাতে পারে একমাত্র হাজবেন্ডরাই। আমিও ভাবছি, বুঝলি, তোর লজ্জাটাও একটু। কথাটা বলতেই জিমিন সঙ্গে সঙ্গে সামনের দিকে ফিরে সুগার মুখের ওপর চেপে ধরে বলল, সব সময় আপনি এসব কথা বলবেন কেন? ইচ্ছে করেই বলেন, তাই না? দেখুন, আমি একটু উপরে যাব, আপনার কথা শোনা এখন ইচ্ছে নেই। আর এসব কেমন কথা? সুগা জিমিনের হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে বলল, ভেবেছিলাম তোর লজ্জা আছে, এখন তো দেখছি লজ্জার লটাও নেই তোর মাঝে। জিমিন বিরক্ত হয়ে বলল, বাজে কথা বন্ধ করুন বলছি। ভুল বলছি নাকি? না হলে মেয়ে হয়ে ছেলেদের শরীরে কিভাবে হাত দিস? আমি কার সাথে কি করলাম, কখন করলাম? আজব তো। এই তো মাত্র আমার সাথে জোরাজোরি করছিলি। আপনার সাথে কথা বলে লাভ নেই। কথাটা বলে ওড়নাটা ভালো করে গলায় জড়িয়ে বলল, আমি উপরে যাচ্ছি, আপনি এখন যেতে পারেন। তে হয়তো এখনো উপরেই আছে। ও, তের জন্য উপরে যাচ্ছিস? ওরা তো এখন রোম্যান্স করতে ব্যস্ত, তুই ওদের রোম্যান্স দেখতে আগ্রহী, এই কারণেই যাচ্ছিস? ছি, আপনার দেখছি একটু বুদ্ধি। কথাটা শেষ করার আগেই সুগা জিমিনের কোমর জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলতে লাগলো, জিমিন দেখ, আমি সত্যি সরি, ইচ্ছে করে তোকে আঘাত দিতে চাইনি, ট্রাস্ট মি। তোকে আমি কখন নিজের সবটা জুড়ে জড়িয়ে নিয়েছি সেটা বলতে পারবো না, তবে প্রথমে একটু রাগ ছিল, কিন্তু তোর প্রতি নয়, সেটা বিয়েটার প্রতি। কখন তোকে ভালো লাগতে শুরু করেছে আমি জানি না। এই মুহূর্তে শুধু ভালো লাগা নয় জিমিন, ভালোবাসি আমি আমার স্ত্রীকে, থাকতে চাই তার সাথে। তোর প্রতিটা মুহূর্তের আঘাতের শাস্তি হিসেবে আমাকে যা করতে বলবি বা যা কিছু শাস্তি দিবি সবটা মেনে নেব। একবার বল শুধু, এটার বিনিময়ে আমাকে মাফ করে দিবি, যত কঠিন হোক সেটা করব আমি। কথাগুলো একসাথে বলে থামলো সুগা, চেহারায় আক্ষেপের ছাপ
স্পষ্ট। অনুভূতির দোল খাচ্ছে হৃদয়ে, চোখে শীতলতায় ঘেরা। জিমিন যেন কোনো ঘোরের মধ্যে আছে, শুধু সুগার দিকে পলকহীন তাকিয়ে রইল। এগুলো কি উনি বললেন নাকি ভুল শুনলাম? এটাই ভাবছে। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা জিমিনের ঠোঁটের ওপর হালকা শুকনো চুমুর পরশ এঁকে দিয়ে কোমল কণ্ঠে বলল, সত্যি বললাম। আমাকে না বলে কেন চলে গিয়েছিলি? একবার বলতে পারতিস বুঝিয়ে, তাই না? যাওয়ার পর কতটা ডিপ্রেশনে ছিলাম তোর ধারণা আছে? কখনো খোঁজ নিয়েছিস? অথচ বলেছিস তুই ভালোবাসিস আমায়। বলিসনি সেদিন আমি তোর প্রিয় মানুষ? জিমিন আনমনেই বলল, কখন বললাম? সেদিন বাবা যখন অসুস্থ হয়েছিল এসেছিলি, বলেছিলি প্রিয় মানুষদের দেওয়া অল্প আঘাতগুলো অনেক মনে হয়েছে তোর কাছে। জিমিন নিশ্চুপ। আমি ভেবেছিলাম হঠাৎ বিয়েটা তুই মানতে পারিসনি, কিন্তু আমি ভুল ছিলাম। যখন দেখলাম তুই বাড়ি থেকে সত্যি চলে গিয়েছিলি, বুঝে গিয়েছিলাম সবটা। তোর ভেতরে অপ্রকাশিত অনুভূতিগুলো আমার মতোই ছিল। জিমিন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু বলা হয়নি, অথচ সব কিছুই নিজেই বুঝে নিয়েছে সুগা। বিষয়টা সত্যি খুব বিস্মিত করার মতোই ছিল। আচ্ছা, উনি সত্যি বলছেন এগুলো? সুগা জিমিনের নীরবতা দেখে নিম্ন গলায় বলল, মিথ্যে নয় কিছু জিমিন, সত্যি বলছি। জিমিন যেন আরেকটু হতভম্ব হয়। কিছু তো বল। যে কোনো শাস্তি দে, মেনে নেব নির্দ্বিধায়। জিমিন এবার নিজেকে ভাবনা থেকে ফিরিয়ে এনে সুগার থেকে চোখ ফিরিয়ে ছোটার জন্য কাচুমাচু করা শুরু করে দিল। শাস্তি দিয়ে নিজের কাছে নিবি, নয়তো এভাবেই থাকবো, ছাড়বো না। আমি বুঝে গিয়েছি দূরত্বটা দিয়ে সম্পর্ক ঠিক করা যাবে না। আমি তোর সাথে সম্পর্কটা ঠিক করতে চাই। জিমিন কি বলবে তার জানা নেই এই মুহূর্তে। তার মুখ থেকে একটা শব্দও বের হবে না। এই লোকটা কি বুঝতে পারছে না? বল, কি করতে হবে? তারপর ক্ষমা করবি? জিমিনের হার্টবিটের আওয়াজ যেন বেড়েই চলেছে প্রতি মুহূর্তে। লোকটাকে কিভাবে বোঝাবে? তার নিঃশ্বাস আটকে আসছে। সবটা যে হঠাৎ করেই নিতে পারছে না। সুগাও এদিকে ছাড়ছেই না। সব কথার এক কথা, সম্পর্ক স্বাভাবিক যতক্ষণ না হবে ততক্ষণ এভাবেই থাকবে। মিনিট কয়েক পর জিমিন ব্যর্থ হয়েই বলে উঠল, বলছি আমি, কিন্তু আগে ছাড়ুন। আগে বল, তারপর। আরে বুঝছেন না কেন আমাকে? কে বললো বুঝছি না? তোর হার্টবিট পুরো 100 হয়ে আছে। বেশ বুঝেছি, পিওর ভার্জিন বউ পেয়েছি, এমন তো হবেই। যার শরীরে আমার ছোঁয়া প্রথম হয়েছে, আর শেষটাও আমারই হবে। চুপ করবেন আপনি? তাহলে বল, শাস্তি কি নিব নাকি দিব? আজব তো, কি শাস্তি দিব আমি? প্রয়োজন নেই। তাহলে বল, প্রথমে সবকিছু ভুলে যাবি? আরে আপনি এমন কেন? ছাড়ুন বলছি, যেতে দিন। তুই শাস্তি না দিলে কিন্তু আমি তোকে শাস্তি দিব। কোনটা চাস? জিমিন এখন কি শাস্তি দিবে? নিজের প্রিয় মানুষটি যখন নিজের সব অনুভূতি প্রকাশ করে ক্ষমা চায়, তার প্রতি কি আর কোনো অভিযোগ থাকে? থাকে না তো। কেন বুঝছে না উনি? বলছিস না কেন? নয়তো কিন্তু আমি শাস্তি দিব, কথাটা মাথায় আছে? জিমিন কোনো কিছু না ভেবেই বলে দেয়, ঠিক আছে, আপনি শাস্তি দেবেন, এখন ছাড়ুন। আপনাকে আমি কোনো শাস্তি দিতে পারবো না। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। সুগা মৃদু হেসে বলল, ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে? বলছি যখন সেটাই। সুগা এবার জিমিনকে ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আমার শাস্তিটা আজ নয় জমা রাখলাম নিজের কাছে, সময় মতো ঠিক দিয়ে দেব। সুগার কথা শেষ হতে দেরি হলেও জিমিনের রুম থেকে হাওয়া হতে দেরি লাগলো না। এক দৌড়ে দরজা পেরোয়। সুগা জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে।